নমস্কার, নিউজ দেয়ার প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে রাজ্যে। এক্ষেত্রে প্রতিটি দপ্তরকে পরিকল্পনা গ্রহণ করে কাজ করতে হবে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের উচ্চস্তরীয় টাস্ক ফোর্সের প্রস্তুতি সভায় কথাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হওয়ায় বিনিয়োগের প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যে রাবার, আগর, আনারস এবং বাঁশ ভিত্তিক শিল্প স্থাপনে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। তাই বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রচারের উপর আরো গুরুত্ব দিতে হবে। বুধবার সচিবালয়ে আয়োজিত উত্তর পূর্ব ভারতের বিনিয়োগের প্রচারের লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের উচ্চস্তরীয় টাস্ক ফোর্সের প্রস্তুতি সভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে প্রতিটি দপ্তরকে পরিকল্পনা গ্রহণ করে কাজ করতে হবে। রাজ্য সরকার বিনিয়োগকারীদের সুবিধা প্রদানে ল্যান্ড রিফর্মস সহ ইজ অফ ডুইং বিজনেসের ওপর গুরুত্ব আরোপ করেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে পর্যটন ক্ষেত্রে বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। পর্যটন ক্ষেত্রে বিনিয়োগের লক্ষ্যে প্রচার ও প্রসারের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে তা বিনিয়োগকারীদের নজরে নিয়ে আসতে হবে। সম্প্রতি বেশ কয়েকটি বিনিয়োগকারী সংস্থার সাথে রাজ্য সরকারের মৌ স্বাক্ষরিত হয়েছে। বিনিয়োগকারী সংস্থার সাথে মৌ স্বাক্ষরিত হলেও তা বাস্তবায়নের গুরুত্ব আরোপ করতে হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে 21 ডিসেম্বর 2024 সালে আগরতলায় অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চল পর্ষদের 72তম প্লেনারি বৈঠকে গৃহীত হয় এই উচ্চস্তরীয় টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত। এই টাস্ক ফোর্সের আহ্বায়ক হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই টাস্ক ফোর্স আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের বিনিয়োগের প্রচারের লক্ষ্যে একটি রোড ম্যাপ তৈরি করে জমা দেবে সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে। উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির মধ্যে বিনিয়োগের পরিবেশ, পরিকাঠামো মূল্যায়ন, কৃষি, পর্যটন, লজিস্টিক্স, আইটি, পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো ক্ষেত্রগুলির জন্য উত্তর পূর্বাঞ্চলকে পছন্দের বিনিয়োগের গন্তব্য স্থাপনের পাশাপাশি পিপিপি মডেলের ওপর গুরুত্ব দেওয়া হলো এই রোড ম্যাপের অংশ। তাছাড়া এই এলাকায় বিনিয়োগ বৃদ্ধিতে নীতি সংস্কারের সুপারিশ, সেক্টরাল গ্রোথ প্ল্যান বাস্তবায়নে নেওয়া হবে পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রেস ক্লাবকে কক্ষিগত করার উদ্দেশ্য নয়, সাংবাদিকদের অধিকার প্রদানই হলো এক্ষেত্রে মূল উদ্দেশ্য। আগরতলা প্রেস ক্লাবের নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক সম্মেলনের কথা জানালো ইউনাইটেড প্রোগ্রেসিভ। আগামী 6 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা প্রেস ক্লাবের সাংগঠনিক নির্বাচন। আগরতলা প্রেস ক্লাবের বর্তমান কমিটির সভাপতি এবং সম্পাদকের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ রয়েছে সাংবাদিক মহলে। এবারের নির্বাচনে এই কমিটিকে পরাজিত করে আগরতলা প্রেস ক্লাবের হারানো গরিমা পুনরুদ্ধারের উদ্দেশ্যে গঠন করা হয়েছে ইউনাইটেড প্রোগ্রেসিভ। রাজ্যের বিশিষ্ট সাংবাদিক, সংবাদকর্মী এবং সম্পাদকদের নিয়ে গঠিত এই সংগঠনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক পদে প্রথমবারের মতো লড়াই করছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য। সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড দিতে নতুন নীতিমালা তৈরি করার পাশাপাশি এই কার্ডের সুবিধা বৃদ্ধি করা, বৈধ সাংবাদিকদের আগরতলা প্রেস ক্লাবের সদস্য পদ দেওয়া এবং আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিকদের বৌদ্ধিক বিকাশ সুনিশ্চিত করাই ইউনাইটেড প্রোগ্রেসিভের মূল উদ্দেশ্য বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিশ্বেন্দু ভট্টাচার্য। করতে চাই না, আমি সংযোজন করতে চাই যে এক্রিডিটেশন নিয়ে অনেক কথা হয়েছে। আমরা দেখেছি অ্যাক্রেডিটেশন যাদেরকে দেওয়া হয়েছে অ্যাক্রেডিটেশনের সুবিধাগুলো কিন্তু সংকুচিত হয়েছে। অ্যাক্রেডিটেশন কার্ড যাদের আছে এরা এর সুবিধা শুধুমাত্র সরকারি ত্রিপুরা ভবন বা সরকারি যে গেস্ট হাউসগুলোতে পেয়ে থাকেন, এর অন্য কোনো সুযোগ বা সুবিধা এরা পান না। তো আমরা প্রেস ক্লাবে যদি আমরা জড়িত হয়ে আসি, আমরা সাংবাদিকদের এই অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা আমরা কয়েক গুণ বাড়াবো। এই প্রেস কার্ড ইউজ করে অ্যাক্রেডিটেশন কার্ডের যে মর্যাদা এবং তার পাশাপাশি যে এর যে সুবিধা যেগুলো সেগুলো আমরা বাড়াবো। আমরা সরকারের সঙ্গে কথাবার্তা বলবো এবং আমরা বিশ্বাস করি যে এই কাজটা আমরা করতে পারবো। আরেকটা কথা যেটা বলা হয়েছে সাংবাদিকদের পেনশন নিয়ে, ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং আমরা যদি জড়ি হয়ে আসি, সাংবাদিকদের পেনশন যাতে আরো বাড়ানো যায়, 10,000 টাকা হয়েছে, এটা যাতে আরো বাড়ানো যায় সেই কাজটাও আমরা করবো এবং আমরা বিশ্বাস করি এই কাজটা আমরা করতে পারবো। প্রেস ক্লাব নিয়ে যে কথা বলা হয়েছে যে সাংবাদিকদের বিভিন্ন ছলা কৌশল করে বাইরে রাখার চেষ্টা করা হয়েছে, দেখা গেছে 18 বছর, 20 বছর, 10 বছরের সাংবাদিক ওনাকে মেম্বারশিপ দেওয়া হয়নি। প্রেস ক্লাবের যে ঐতিহ্য বা তার যদি আপনি ট্র্যাডিশনটা দেখেন যে প্রত্যেক 2 বছর পরে পরে মেম্বারশিপ নতুন করে নেওয়ার কথা। দেখা গেল
যে গত 2 বছরে মেম্বারশিপ বাড়া তো দূরের কথা, 40 জন যোগ্য সাংবাদিক সদস্যকে এরা মেম্বারশিপ থেকে বাদ দিয়ে দিয়েছে। তো এটা অত্যন্ত দুঃখজনক এবং আমার মনে হয় যে এর বিরুদ্ধে আপনাদের প্রত্যেকের প্রতিবাদ করা উচিত। যে যিনি সাংবাদিক আগের বছরে ছিলেন, 2 বছর আগে যিনি এই প্রেস ক্লাবের সদস্য ছিলেন, ভোটাধিকার যার ছিল, 2 বছর পরে কমিটি তার অধিকার ছিনিয়ে নিয়েছে। যেই কাজটা আজকে যেই 40 জন লোকের সঙ্গে হয়েছে, সেই কাজটা আগামী দিন আপনার সঙ্গেও হতে পারে। কারণ হচ্ছে একটাই, যদি এরা মনে করে যে আপনি ওদের সঙ্গে নেই, আপনাকে ওরা ব্র্যাকেট করবে এবং আপনাকে আপনার ন্যায্য সুযোগ সুবিধা এবং আপনার যে প্রিভিলেজগুলো যেগুলো আপনি পাওয়ার কথা সেগুলো থেকে বঞ্চিত করবে। আরেকটা কথা বলা হয়েছে যে সাংবাদিকদের বিনোদন ক্ষেত্র হচ্ছে প্রেস ক্লাব। বিনোদন মানে কিন্তু বসে খাওয়া দাওয়া বিশ্রাম করা নয়। বিনোদন হচ্ছে মস্তিষ্ক বা বৌদ্ধিক বিকাশের বিনোদনও দরকার। আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা আলোচনার দরকার। সেই আলোচনার পরিসরটা ছোট হয়ে গেছে। এখানে আপনারা জানেন, প্রেস ক্লাবে ঢোকার মুখ থেকে শুরু করে সিঁড়ি দিয়ে উঠে আপনি যেই রুমে যাবেন সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে অডিও ইনপুট দেওয়ার জন্য। অডিও ইনপুট এটার মধ্যে দেওয়া আছে। আপনি আমি কি কথা বলি সেটা কেউ না কেউ বাইরে থেকে কান পাবে। যেটা আমাদের একটা আইন আছে, ইনভেশন টু প্রাইভেসি, এটা খুব মারাত্মক আইন। এই ইনভেশন টু প্রাইভেসি যে অ্যাক্ট, সেটাকে ভায়োলেশন করা হয়েছে এবং এটা মানবাধিকার লঙ্ঘনের সামিল। আমি জানি না আগরতলা প্রেস ক্লাব কর্তৃপক্ষ এটা কি করে করলেন। তো আমাদের অনুরোধ থাকবে যে আমি এই ক্লাবে এসে আমার বন্ধুর সঙ্গে কি কথা বলবো, সেটা যদি বাইরে থেকে কেউ আড়ি পাতেন, সেটা আমার মনে হয় এরকম একটা সাংবাদিকদের কোন সংস্থার কাছে এটা কাম্য নয়। এটা আগরতলা প্রেস ক্লাবের ক্যান্টিনকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পর্যবসিত করেছে বর্তমান কমিটি। এছাড়া বর্তমান কমিটির সময়ে গায়েব হয়ে গিয়েছে আগরতলা প্রেস ক্লাবের কম্পিউটারগুলো। নির্বাচনে জয়লাভ করলে এই বিষয়গুলিতে পদক্ষেপ নেওয়া হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী প্রণব সরকার। তাহলে গত 2 বছর ওরা করলোটা কি? হ্যাঁ, কিছু একটা ওরা করেছে। সেটা করেছে হলো শুধু ক্যান্টিনকে দিয়ে ব্যবসা বাণিজ্য করেছে। আর যারা জেনুইন সাংবাদিক ছিল, জেনুইন সাংবাদিক ওরা ক্যান্টিনে ঢুকতে দেয়নি। ঢুকতে দেওয়ার সময় আই কার্ড চেয়েছে। কখনো বলেছে আপনি খাবেন, যেটা সানিদা বললো, আপনার মিসেস যদি এখান থেকে প্যাকেটও যায় ফুল টাকা দিতে হবে। আগে আপনি কে, আমার ক্লাবে আমি ঢুকবো, আমার এখানে আই কার্ড দেখাতে হবে। ম্যানেজারকে আমাদের সেক্রেটারির আত্মীয়, ম্যানেজার সেক্রেটারির আত্মীয়, এই কাজগুলো শুধু করেছে। আর একটা জিনিস আমরা প্রত্যেকটা রুমে ঘুরে দেখেন, একটা কম্পিউটার সেন্টার, মিডিয়া সেন্টার আমরা করে দিয়ে গিয়েছিলাম। আজকে আপনারা এখান থেকে বেরিয়ে একটু দেখবেন কয়টা কম্পিউটার আছে, কোন মিডিয়া সেন্টার চালু আছে কিনা এটা। অথচ দৈনিক সংবাদ ট্রাস্ট এই মিডিয়া সেন্টারের জন্য সবগুলো কম্পিউটার করে দিয়েছিল। এখান থেকে কম্পিউটার সরিয়ে নেওয়া হয়েছে। অথচ এই ক্লাব যখন গড়া হয়েছে, যখন বিল্ডিং তোলা হয়েছে, তখন আমি সেক্রেটারি ছিলাম। বহু কষ্ট করে এই ক্লাব তৈরি করা হয়েছিল, সবাই পরিশ্রম করেছে, তৈরি করা হয়েছিল। কিন্তু যারা তৈরি করেছিল, যারা পরিশ্রম করেছিল সেদিন, ওদের আজকে প্রেস ক্লাবে ঢুকে আই কার্ড দেখাতে হচ্ছে। এই হলো প্রেস ক্লাবের বাণিজ্যিকতা। বিস্তারিত সানিদা বলেছে। শুধু একটা কথা আমরা বলবো, যদি আমরা এই প্যানেল পুরোটা আমরা জিতে আসি, প্রত্যেকটা ইস্তেহার, প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা অক্ষর অক্ষরে পালন করব। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রথিতযশা সাংবাদিক তথা বরিষ্ঠ সম্পাদক সানিদীপ রায়। নির্বাচনে এই প্যানেল জয়লাভ করলে যে কোনো দুর্ঘটনাগ্রস্ত সাংবাদিককে তৎকাল 5,000 টাকার আর্থিক সাহায্য প্রদান করার ব্যবস্থা করা হবে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেন সানিদীপ রায়। সাংবাদিকদের জন্য আমরা 24 ঘন্টার মধ্যে 5,000 আপৎকালীন সাহায্যের ব্যবস্থা করব। আমরা যদি ক্ষমতায় আসি, যে কোনো ক্ষেত্রে কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে বা কেউ যদি দুর্ঘটনাগ্রস্ত হন, আপনি জানেন যে ত্রিপুরা রাজ্যের যান দুর্ঘটনা একটা অহরহ ব্যাপার। সেই যান দুর্ঘটনায় যদি কেউ আহত হন, অবিলম্বে প্রেস ক্লাবের তরফ থেকে তার হাতে 5,000 টাকা তুলে দেওয়া হবে আপৎকালীন সাহায্য হিসাবে। পরবর্তী অন্যান্য যে ব্যবস্থা সেগুলি তো বহাল থাকবেই। দ্বিতীয়ত, এক ক্লাব এক পরিবারের মূল স্লোগান নিয়ে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ইউনাইটেড প্রোগ্রেসিভ।
সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে আগরতলা প্রেস ক্লাবকে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির বাণিজ্যিকহীন প্রচেষ্টার বিলোপ সাধন করে পুনরায় বৌদ্ধিক তথা মগজাস্ত্র নির্ভর ঐতিহ্য প্রতিষ্ঠা করাই তাদের মূল উদ্দেশ্য বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ইউনাইটেড প্রোগ্রেসিভ। ফিওর রিপোর্ট, নিউজ নাও। প্রকাশ কারাতকে কি আবার দায়িত্ব দেবে সিপিআইএম? এই প্রশ্নটিকে সামনে রেখেই তামিলনাড়ুর মাদুরাইয়ে শুরু হলো সিপিআইএম পার্টি কংগ্রেস। সব ঠিক থাকলে তিনিই পেশ করতেন রাজনৈতিক খসড়া প্রতিবেদন, কিন্তু সব ঠিক নেই। তিনি প্রয়াত হয়েছেন। সেই সীতারাম ইয়েচুরির নামে মাদুরাই শহরের নামকরণ করেছে সিপিআইএম। সেই সীতানগরেই সীতাহীন সিপিএম এর পার্টি কংগ্রেস শুরু হলো বুধবার থেকে। সম্মেলন চলবে আগামী রবিবার পর্যন্ত। এই পার্টি কংগ্রেস প্রজন্মের বদল ঘটাবে সিপিএম এর পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটিতে, যা করতে গিয়ে নেতৃত্বের সংকটও অনুভব করছে সিপিআইএম। যে সংকট কাটাতে লিখিত নিয়মের বাইরে গিয়ে কয়েকটি ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে পারেন প্রকাশ কারাতরা। দলের প্রতিটি কমিটি স্তরেই বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দিয়েছে সিপিআইএম। সেই সূচকে বর্তমান পলিটব্যুরো থেকে বাদ পড়ার কথা 7 নেতা নেত্রীর। তালিকায় রয়েছেন প্রকাশ এবং বৃন্দা কারাত, সুভাষিনী আলী, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তামিলনাড়ুর নেতা জি রামকৃষ্ণন এবং বাংলার সূর্যকান্ত মিশ্র। কিন্তু এই বদল পুরোপুরি বাস্তবায়িত করা সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে সিপিএম এর অন্তরে। গত পার্টি কংগ্রেসের বয়সের ঊর্ধ্বসীমা পার করে গিয়েছিলেন বিজয়ন, কিন্তু একমাত্র বাম শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর জন্য ব্যতিক্রমী শেলমোহর দিয়ে কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরো রেখে দেওয়া হয়েছিল তাকে। কেন্দ্রীয় কমিটিতে বয়সের ঊর্ধ্বসীমা 75 বছর, রাজ্য কমিটিতে 72। ইতিমধ্যে কেরল রাজ্য সম্পাদক মণ্ডলীতে রাখা হয়েছে বিজয়নকে, যেমন মানিক সরকারকে রাখা হয়েছে ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীতে। ফলে এই দুই নেতাকে কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরোয় আবার রেখে দেওয়া হবে কিনা সে বিষয়ে জোর জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে। আগামী বছর বিধানসভা ভোট কেরলে, পরবর্তী সাধারণ সম্পাদক কি হবেন তা নিয়েও জল্পনা তৈরি করেছে পার্টি কংগ্রেসের শেষে অনুষ্ঠিত প্রকাশ্য সমাবেশের বক্তা তালিকা, যেখানে নাম রয়েছে বিদায়ী পলিটব্যুরোর 4 সদস্যের। এরা হলেন প্রকাশ কারাত, বৃন্দা কারাত, বিজয়ন এবং তামিলনাড়ুর রামকৃষ্ণন। এছাড়াও মহিলা নেত্রী ইউ বাসুকের নাম রয়েছে এই তালিকায়। সভাপতিত্ব করবেন তামিলনাড়ুর সিপিএম এর রাজ্য সম্পাদক। এই তালিকা নিয়ে কৌতূহল এবং জল্পনা, কারণ এই নিয়ে বিশেষ সন্দেহ নেই যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক যিনি হবেন তিনি পার্টি কংগ্রেসের প্রকাশ্য সমাবেশে বক্তৃতা করবেনই। তার মানে কি ওই 4 জনের মধ্যে থেকেই কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন শীর্ষ নেতৃত্ব? তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। কিন্তু ওই 4 জনেরই বাদ পড়ার কথা বয়সবিধিতে। আনুষ্ঠানিকভাবে পার্টি কংগ্রেসের প্রতিনিধিরা সাধারণ সম্পাদক নির্বাচন করেন বিজয়ন। কেরলের মুখ্যমন্ত্রী, তাঁর দলীয় দায়িত্ব নেওয়ার সুযোগ নেই বললেই চলে। তাহলে কি প্রকাশ কারাতকে আবার দায়িত্ব দেবে সিপিএম? সিপিএম এর একটি অংশ যেমন বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন না, তেমনি অনেকের বক্তব্য মহিলা হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বৃন্দা কারাতকে। কিন্তু এই 4 জনের মধ্যে যাকেই সিপিএম দায়িত্ব দিক, তাতে শিলমোহর দিতে হবে বয়স বিধি ভেঙেই। যেমন বিজয়নকে কেরলে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকারকে ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীতে রেখে ব্যতিক্রম ঘটিয়ে ফেলেছে সিপিএম। আবার অনেকের বক্তব্য নতুন কাউকেও দায়িত্ব দিতে পারে দল। সেক্ষেত্রে নতুন সাধারণ সম্পাদকের নাম যুক্ত হয়ে যাবে বক্তার তালিকায়। ফিওর রিপোর্ট, নিউজ নাও। গন্ডাছড়া মহকুমার রৈশাবাড়ি, গঙ্গানগর, ডম্বুরনগর 8 ব্লকের 5 মাসের বকেয়া রেগার মজুরি প্রদানের দাবিতে বুধবার 44 রায়মা ভ্যালি ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের উদ্যোগে মিছিল সংগঠিত করে ডম্বুরনগর 8 ব্লকে। ডেপুটেশন দিতে গেলে পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হন কংগ্রেস কর্মী সমর্থকরা। কংগ্রেস কর্মী সমর্থক এবং পুলিশের মধ্যে এক প্রকার ধস্তাধস্তি হওয়ার পর ডম্বুরনগর 8 ব্লকের দায়িত্বপ্রাপ্ত ব্লক আধিকারিকের সঙ্গে মিলিত হন 4 সদস্যের এক প্রতিনিধি দল। 24 ঘন্টার মধ্যে রেগার 5 মাসের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া, রেগার মজুরি বৃদ্ধি ইত্যাদি দাবিতে দেওয়া হয় ডেপুটেশন। 200 দিনের কাজ এবং 180 টাকা থেকে বাড়িয়ে 340 টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু শেষ অবধি এখন 7 বছর অতিক্রান্ত হয়ে গেল, এখন পর্যন্ত কোনো কিছু দেখা দিয়ে নেই, তাদের প্রতিশ্রুতিও পালন করে নেই। এখন
গন্ডাছড়া ব্লক এবং রৈশবাড়ি ব্লক, গঙ্গানগর ব্লক, এই 3টা ব্লকের মধ্যে এখন 5 মাস অতিক্রান্ত। কেন্দ্র ও বিরোধীদের সংঘাতের মধ্যে সংসদের নিম্নকক্ষ লোকসভার পেশ হল ওয়াকফ সংশোধনী বিল। বিল পাস হলে দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ হবে বলে জানিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কেন্দ্র ও বিরোধীদের সংঘাতের মধ্যে বুধবার সংসদের নিম্নকক্ষে বিলটি পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এবার এই নিয়ে আলোচনা হবে উভয় কক্ষে, তারপর এটির ওপর হবে ভোটাভুটি। উল্লেখ করা যেতে পারে, সংশোধনী বিলে 1995 সালে ওয়াকফ আইনে কিছু বড় পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। লোকসভায় 8 ঘন্টা ধরে আলোচনা হয় বিলটি নিয়ে। ওয়াকফ সংশোধনী বিল 2024-এর উদ্দেশ্য হল ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্রে সমস্যা ও চ্যালেঞ্জগুলো সমাধান করা। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের মতে সংশোধনী বিলের মূল উদ্দেশ্য ভারতে ওয়াকফ সম্পত্তির প্রশাসন ও পরিচালনার উন্নতি করা। এর লক্ষ্যে পূর্ববর্তী আইনের ত্রুটিগুলো কাটিয়ে ওঠা এবং ওয়াকফের সংজ্ঞা আপডেট করা এবং নিবন্ধকরণ প্রক্রিয়া উন্নত করা। এর পাশাপাশি ওয়াকফ রেকর্ড পরিচালনায় প্রযুক্তির ভূমিকা বাড়ানোর মতো পরিবর্তনের উল্লেখও আছে এই সংশোধনী বিলে। এর মাধ্যমে ওয়াকফ বোর্ডের দক্ষতা বাড়াতে চাইছে সরকার। ওয়াকফ বলতে ইসলামী আইনের অধীনে একচেটিয়াভাবে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে নিবেদিত সম্পত্তিকে বোঝায়। এর মধ্যে রয়েছে কৃষি জমি, দালান কোঠা, দরগা, মাজার ও কবরস্থান, ঈদগাহ, খানকাহ, মাদ্রাসা, মসজিদ, প্লট, পুকুর, স্কুল, দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এই সম্পত্তির অন্য কোনো ব্যবহার বা বিক্রি নিষিদ্ধ। ভারতে যেখানে বিশ্বের বৃহত্তম ওয়াকফ হোল্ডিং রয়েছে, বর্তমানে সারা দেশে 9.4 লক্ষ একর জুড়ে 8.7 লক্ষ সম্পত্তি নিয়ন্ত্রণ করে ওয়াকফ বোর্ডগুলো। সশস্ত্র বাহিনী এবং ভারতীয় রেলওয়ের পরে ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক হয়ে উঠেছে ওয়াকফ বোর্ড। সরকারের মতে ওয়াকফ ট্রাইব্যুনাল 40,951টি মামলা বিচারাধীন রয়েছে। এদিকে এই বিলের বিরোধিতা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। যদি এই বিলটি সংসদে পাস হয় তাহলে আমরা এর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করব। আমরা শান্তিপূর্ণ আন্দোলন পরিচালনা করব বলে জানিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। সংখ্যালঘুদের একাংশের ধারণা, এই বিল পাস হয়ে গেলে ইসলামিক সম্পত্তি হস্তগত করবে সরকার। এই বিল ধর্মনিরপেক্ষ ভারতের সত্তায় আঘাত। বিশেষ করে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের প্রবেশ নিয়ে প্রবল আপত্তি রয়েছে বিরোধী শিবিরের। একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করার জন্য এই বিল বলে মনে করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ওয়াকফ সংশোধনী বিল যখন সংসদে আনা হচ্ছে তখন অন্তত সদস্যদের সংশোধন করার ক্ষমতা দেওয়া উচিত। আইনটি বুলডোজ করা হয়েছে। এই ধরনের আইন সংশোধনের জন্য সময় দিতে হবে। বেশ কিছু ধারা সংশোধন করতে হবে, যার জন্য দেওয়া হয়নি সময় বলে মন্তব্য করে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দুর্নীতির অভিযোগে এবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নোটিশ পেলেন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের শাসক তিপ্রামথার 5 জন এমডিসি এবং এডিসি প্রশাসনের কয়েকজন আধিকারিক। এডিসিতে ইডি আতঙ্কে এবার উভয় সংকটে তিপ্রামথা। আচমকা ইডির অভিযান ঘিরে কম্পন শুরু হয়েছে তিপ্রামথার অন্দরে। গত কয়েকদিনের মধ্যে তিপ্রামথা দলের 5 জন এমডিসি সহ এডিসি প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিকদের নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। নোটিশ পেয়ে রীতিমতো ঘুম উবে গেছে এডিসির আধিকারিক ও এমডিসিদের। ইডির এই অভিযান ঠেকাতে দিল্লিতে অনেক দরবার করে ব্যর্থ হয়ে শেষমেশ রণভঙ্গ দিয়েছেন মথা নেতৃত্ব। 2021 সালে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ তিপ্রামথার দখলে যাওয়ার পর থেকে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু হয়েছে এডিসি প্রশাসনে। এডিসির বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের চলাফেরায় ব্যাপক আভিজাত্য নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এডিসি এলাকায় দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকট চললেও আভিজাত্য এবং বিলাসিতা গ্রাস করেছে তিপ্রামথা দলের নেতাদের, যা নিয়ে ক্ষোভ রয়েছে সাধারণ উপজাতিদের একাংশের মধ্যে। তবে সব মিলিয়ে কার্যকরী পদক্ষেপ নিলে বহু দুর্নীতির কিনারা করার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত ইডির ভূমিকা কি হবে তা নিয়েও কিন্তু সংশয় রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
আসামের একটি আঞ্চলিক দলের সঙ্গে আঁতাত করে বোরোল্যান্ড দখল করার পর সেই আঞ্চলিক দলটিকে নানা কৌশলে দুই ভাগে ভাগ করে এখন দুইটি গোষ্ঠীকেই নিজেদের মতো করে পরিচালনা করছে জাতীয় রাজনৈতিক দল বিজেপি। রাজ্যেও কি তবে ইডিকে কাজে লাগিয়ে তিপ্রামথার একাংশকে দলে টানার পরিকল্পনা নিয়েছে ভারতীয় জনতা পার্টি? প্রশ্ন উঠছে তা নিয়েও। এদিকে চুপিসারে হলেও এডিসির এমডিসি ও উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে ইডির নোটিশ পাঠানোর খবরে খুশি এডিসির একাংশ কর্মচারী। খুমলুঙের দুর্নীতিবাজ উচ্চপদস্থ আধিকারিক ও এমডিসিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক ইডি, এমনটাই মনে প্রাণে চাইছেন এডিসির নিষ্ঠাবান কর্মচারীরা। রাজ্য সরকারের বরাদ্দকৃত টাকায় এডিসিতে চরম আর্থিক বিশৃঙ্খলার দায়ভার এবার কে নেবে, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে খোদ তিপ্রামথা দলের অভ্যন্তরেই। এদিকে চোখের সামনে মথার রাজনৈতিক সংকট নিয়েও চিন্তার ভাঁজ দেখা দিয়েছে মথা নেতৃত্ব, এমনকি দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কপালে। সার্বিক পরিস্থিতিতে উভয় সংকটের সম্মুখীন হয়ে কি ধরনের পদক্ষেপ নেবে তিপ্রামথা তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। তামিলনাড়ুর মাদুরাই সিপিআইএমের সর্বভারতীয় সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি পালন করে ত্রিপুরা সিপিআইএম। বুধবার মেলার মাঠে দলের সদর কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজিত হয় এই রাজনৈতিক কর্মসূচি। বুধবার থেকে শুরু হওয়া এই পার্টি কংগ্রেসে বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে প্রস্তাব পেশ করার পাশাপাশি আলোচনা হবে বলে জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর প্রবীণ সদস্য ভানুলাল সাহা। দলের আগামী 3 বছরের রণকৌশল নিয়েও আলোচনা করা হবে 24তম পার্টি কংগ্রেসে, জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। এই কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে। যে প্রস্তাব খসড়া আকারে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা পেয়েছি, এই প্রস্তাবের উপরে আলোচনাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি সহ আলোচনাতে আগামী জল জীবন মিশনে রাজ্যে 1193টি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজ কমিটি এলাকায় এখন পর্যন্ত 6,41,521টি পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে শুখা মৌসুমের শুরুর প্রাক লগ্নে পানীয় জলের দাবিতে নিত্যদিনের সড়ক অবরোধ কিন্তু প্রশ্ন তুলছে এই প্রকল্পের সফল বাস্তবায়নের উপর। কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশন প্রকল্পে এখনো পর্যন্ত রাজ্যে 1193টি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজ কমিটি এলাকায় 6,41,521টি পরিবারে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে বলে নিজেদের রিপোর্টে জানিয়েছে রাজ্য সরকার। 1193টি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজ কমিটি এলাকায় বসবাস করেন 7,50,847টি পরিবার, অর্থাৎ 85.44% পরিবারে ইতিমধ্যে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া সম্ভব হয়েছে বলেও জানিয়েছে রাজ্য সরকার। 2019 সালে 15ই আগস্ট কেন্দ্রীয় সরকার জলজীবন মিশন প্রকল্প ঘোষণা করার পর থেকেই রাজ্যের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত এবং দীর্ঘমেয়াদী ভিত্তিতে পানীয় জল সরবরাহ করার লক্ষ্যে মিশন মোডে কাজ করছে বলে দাবি সরকারের। সরকারি ভাষ্য অনুযায়ী রাজ্যের গ্রামীণ এলাকায় বিভিন্ন উৎসের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে, যেমন গভীর নলকূপ, স্বল্প বেশের অগভীর নলকূপ, জল পরিশোধনাগার, উদ্ভাবনীমূলক প্রকল্প ইত্যাদি। কিন্তু নিত্যদিন পানীয় জলের জন্য সড়ক অবরোধ কিন্তু প্রশ্ন তুলছে এই প্রকল্পের সফল বাস্তবায়ন তথা রাজ্য সরকারের দাবির উপর। পাহাড়ি এলাকা বাদ দিলেও সমতলীয় পানীয় জলের স্থায়ী উৎস যেমন গভীর নলকূপ, স্বল্প বেশের অগভীর নলকূপ ইত্যাদি খনন করা এখনো সম্ভব হয়নি সরকারের পক্ষে। ওইসব এলাকার ছড়া, নালা, জলাধার এবং ঝর্ণার জলকে কেন্দ্র করে উদ্ভাবনীমূলক প্রকল্প তৈরি করে পানীয় জলের সমস্যার সমাধানের সুযোগ থাকলেও এই ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপের অভাবে জল সংকটে ভুগছেন সাধারণ মানুষ। যে সকল উৎসের পানীয় জলে দ্রবীভূত আয়রনের গ্রহণযোগ্য মাত্রা প্রতি লিটারে 1 মিলিগ্রামের বেশি, সেখানে লৌহ দূরীকরণ প্রকল্প স্থাপন করে পানীয় জল সরবরাহ অক্ষুণ্ণ রাখা এখনো বাকি। প্রত্যন্ত অঞ্চলে বিকল্প ব্যবস্থা হিসেবে সৌর বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা যায়।
যে সকল প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের উৎস স্থাপন করা এখনো সম্ভব হয়নি সেই সব অঞ্চলে প্রয়োজনীয়তার নিরিখে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার দাবি করা হলেও তা নিয়মিতভাবে হচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। তাছাড়া ওই সকল এলাকায় স্থানীয় উৎস যেমন মেশিনারি ওয়েল, মার্ক টু, রিং ওয়েল ইত্যাদি থেকেও প্রায়শই জল আহরণ করা সম্ভব হচ্ছে না বলেও অভিমত ভুক্তভোগীদের। বর্তমানে টিটিএ, এডিসি ভিলেজ কাউন্সিল এলাকায় 1951টি গভীর নলকূপ, 5110টি স্বল্প বেশের অগভীর নলকূপ, 23টি জল পরিশোধনাগার এবং 174টি ইনোভেটিভ প্রকল্পের মাধ্যমে 3,27,189টি পরিবারের মধ্যে 2,67,605টি পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়ার দাবি করেছে রাজ্য সরকার। অর্থাৎ সরকারি ভাষ্যমতে শতকরা হিসেবে এডিসি এলাকার 81.78% পৌঁছে গেছে পানীয় জল। পানীয় জল সংগ্রহের ক্ষেত্রে এখনো 2,000 টাকায় প্রতি গ্রাম জল সংগ্রহ করতে হয় গিরিবাসীদের, তাই কিন্তু বাস্তব অভিজ্ঞতা। এডিসি এলাকার বিভিন্ন পাড়ায় জলের উৎস স্থাপনের কাজ চলছে দীর্ঘদিন ধরে। এর মধ্যে অনেক কাজ চালু হওয়ার অপেক্ষায় আছে এখনো। সার্বিক পরিস্থিতিতে জীবনের একটি ফোঁটার জন্য মানুষের নিত্যদিনের সংগ্রাম কিন্তু দিনের শেষে প্রশ্ন তুলছে সরকারের সাফল্যের দাবির উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য পুলিশ মহানির্দেশক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের নির্দেশ পালন করা হচ্ছে বলে হলফনামায় জানালো রাজ্য সরকার। ক্ষেত্রে 7 মার্চ থেকে ডিজিপি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছে রাজ্য সরকার। পুলিশ মহানির্দেশক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করছে ত্রিপুরা সরকার। এই মর্মে দেশের সর্বোচ্চ আদালতে হলফনামা দাখিল করেছে রাজ্য সরকার। গত 7 মার্চ থেকে পুলিশ মহানির্দেশক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও হলফনামায় সর্বোচ্চ আদালতকে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যে স্থায়ী পুলিশ মহানির্দেশক নিয়োগের বিষয়টি নিয়ে একটি এনজিওর পক্ষ থেকে দাখিল করা রিট পিটিশনের শুনানির সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের একটি বেঞ্চে এই হলফনামা দাখিল করেছে ত্রিপুরা সরকার। পুলিশ মহানির্দেশক নিয়োগে পুলিশ সংস্কার সম্পর্কিত সুপ্রিম কোর্টের 2006 সালের আদেশ অনুসরণ না করার অভিযোগ জানিয়ে সর্বোচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করা হয় রাজ্য সরকারের বিরুদ্ধে। আইন শৃঙ্খলা সংক্রান্ত তদন্তের পাশাপাশি পুলিশ মহানির্দেশক নিয়োগের আগে সরকারকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সাথেও আলোচনা করতে হবে বলে 2006 সালে প্রকাশ সিং মামলায় নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। পুলিশ মহানির্দেশক চয়ন বর্তমান ডিজিপির অবসর গ্রহণের আগে করা উচিত এবং এটি জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা এবং যোগ্যতার ভিত্তিতে করতে হবে বলে রায় জানিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। অ্যাডহক পুলিশ মহানির্দেশক নিয়োগের পরিবর্তে রাজ্যগুলিকে পূর্ণকালীন ডিজিপি নিয়োগ করতে হবে বলেও নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। এর জন্য রাজ্য সরকারের কাছে 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম সুপারিশ করবে ইউপিএসসি, যার মধ্যে যে কোনো একটি নামে একমত হতে হবে সরকারকে। ত্রিপুরা ডিজিপি নিয়োগের ক্ষেত্রে বিচার বিভাগের আদেশ অনুসরণ করা হয়নি বলে সর্বোচ্চ আদালতে অভিযোগ দাখিল করে আবেদনকারী। এছাড়াও নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা এবং যোগ্যতা বিবেচনা করা হচ্ছে না বলে রিট আবেদনে দাখিল করা হয় অভিযোগ। এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষে উপস্থিত আইনজীবীরা আবেদনকারীর দাবি প্রত্যাখ্যান করেন এবং এই ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে নিয়োগ প্রক্রিয়া 7 মার্চ থেকে শুরু হয়েছে বলে দাখিল করা হয় হলফনামা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে।
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হলো বুধবার থেকে। আগরতলার মোট 6টি কেন্দ্রে শুরু হলো উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু হলো বুধবার থেকে। এদিন সকাল 10টা থেকে রাজ্য পর্ষদের বাছাই করা মোট 6টি কেন্দ্রে শুরু হয়েছে উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া। কেন্দ্রীয়ভাবে এই মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়েছে রাজধানী আগরতলার 6টি বিদ্যালয়ে। এর মধ্যে উচ্চ মাধ্যমিক ও সমতুল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং বর্দোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বুজ্জং বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কামিনী কুমার সিংহ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। 2রা এপ্রিল আজকে থেকে আমরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের খাতার মূল্যায়নের কাজ শুরু হয়ে গেছে। আমাদের দ্বাদশ শ্রেণী প্লাস 2 স্টেজ দুটো স্কুলে মূল্যায়নের কাজ চলছে। আর মাধ্যমিকের যেটা 10th ক্লাস, এই পরীক্ষার মূল্যায়ন চলছে 4টে স্কুলে। 12-এর মূল্যায়ন হচ্ছে বর্দোয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল আর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, এই দুটো স্কুলে। আর মাধ্যমিকের খাতার মূল্যায়ন হচ্ছে কামিনী কুমার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল, বুজ্জং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, বিজয় কুমার গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আর বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল, এই 4টে স্কুলে সব কাজ ঠিক মতো শুরু হয়ে গেছে। এখন খাতা দেখার কাজ মোটামুটি সবাই শুরু করে দিচ্ছেন। ওদের হেড এক্সামিনার এবং যারা স্ক্রুটিনিয়ার আছেন বা স্ক্রুটিনাইজার এক্সামিনার সবার সাথে মিটিং হয়ে গেছে। বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে কি করতে হবে আলোচনা হয়েছে। আর আমি একটার পর একটা সেন্টার যেখানে ভেন্যু, যেখানে খাতা ইভ্যালুয়েশন, এগুলো আমি ঘুরে দেখছি। চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ করার 15 দিনের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। আশা করছি খাতা দেখার যে কাজ, আমাদের আশা কোনো অসুবিধা হবে না, সব ঠিক মতো চলবে। আর আমাদের টার্গেট দিন 15 দিনের মধ্যে খাতা দেখা শেষ করব। দেখা যাক কি হয়। যদি কোনো অসুবিধা না হয় হয়তো 2 দিন আগেও শেষ হয়ে যেতে পারে। কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হবে আনুমানিক? খাতা দেখা শেষ হয়ে গেলে তার পরবর্তী 15 দিনের মধ্যে রেজাল্ট আউট করার চেষ্টা করব আমরা। সারা রাজ্যের খাতায় কি এগুলি এই সেন্টারগুলোতে? হ্যাঁ, এই মাধ্যমিকের 4টে সেন্টার আর ওই দ্বাদশের 2টো সেন্টার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, পরীক্ষা দিয়েছে যারা, প্রত্যেকের খাতা এই সেন্টারগুলোতেই মূল্যায়ন হচ্ছে। বুধবার একযোগে শুরু হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম, উচ্চ মাধ্যমিক সমতুল মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন। মূল্যায়নের প্রশ্নে মাধ্যমিক ও সমতুল মাদ্রাসা আলিমের জন্য নিযুক্ত রয়েছেন মোট 49 জন প্রধান পরীক্ষক, 153 জন সংশোধক তথা স্ক্রুটিনাইজার এবং 1137 জন পরীক্ষক। উচ্চ মাধ্যমিক ও সমতুল মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির উত্তরপত্র মূল্যায়নের জন্য মোট 75 জন প্রধান পরীক্ষক, 117 জন সংশোধক তথা স্ক্রুটিনাইজার এবং 661 জন পরীক্ষক নিযুক্ত করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের চাহিদার ভিত্তিতে এতে সম্মতি দিয়েছে রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং উচ্চ শিক্ষা দপ্তর। উচ্চ মাধ্যমিকের উভয় স্তরের প্রধান পরীক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে বিভিন্ন বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা সহ মহাবিদ্যালয়ের পর্যায়ের অধ্যাপক অধ্যাপিকাদের। আর সংশোধক সহ পরীক্ষক নিযুক্ত করা হয়েছে পর্ষদের আওতাধীন বিভিন্ন বিদ্যালয়ের বিষয় শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জল জীবন মিশন প্রকল্পের সাফল্য নিয়ে গালভরা প্রচার করা হলেও বাস্তব কিন্তু বলছে ভিন্ন কথাই। আর এই ক্ষেত্রে বাস্তব হলো জলের অভাবে নিত্যদিন সড়ক অবরোধ করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। গত 1 বছর ধরে পানীয় জলের সংকটে ভুগছেন কৈলাসহর কাউলিকুড়া 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই বিষয়ে দরজায় দরজায় কড়া নাড়া হলেও হয়নি সমস্যার কোনো সমাধান। শেষে বাধ্য হয়ে বুধবার কৈলাসহর কুমারঘাট সড়ক অবরোধ করতে হয়েছে বলে জানিয়েছে গ্রামবাসীরা। সরকারি নথিতে এলাকায় জল সরবরাহ করা হচ্ছে বলে দেখানো হলেও বাস্তবে 1 ফোঁটাও পানীয় জল নেই বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট গ্রামবাসীরা। আপনাদের এলাকা কি মানে সাপ্লাই পয়েন্ট আছে বা পানীয় জল? এটা কাজ আজকে বন্ধ ছিল, কবে
আগামী 72 ঘন্টায় রাজ্যে দু একটি জায়গায় বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 3, 4 এবং 5 তারিখ রাজ্যের 8টি জেলার দু একটি স্থানে বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে বুধবার জানিয়েছে আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে এখনো পর্যন্ত এই মরশুমের উষ্ণতম দিন ছিল 29 মার্চ, যেদিন তাপমাত্রা দাঁড়িয়েছিল 30.17 ডিগ্রি সেলসিয়াস বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমাদের 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এই 3 দিন আমাদের রেনফল অ্যাক্টিভিটি কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। লাইট থেকে মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায়, এবং তার সাথে সাথে থান্ডারস্টর্ম এবং লাইটনিং এবং থান্ডারস্টর্মের সাথে কিছুটা ঝোড়ো বাতাস, যেটার গতিবেগ 30 থেকে 50 কিলোমিটার বেগে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।